সবাই আশা করি ভালো আছেন। আমিও আছি ভালো। পরিচয় পর্বে না যাই, আমাকে হয়তো সবাই টুকটাক চিনেন এবং আপনাদের নাম আমি দেখতে পাচ্ছি, সবার নাম টুকটাক আমি দেখতে পাচ্ছি। যারা জয়েন করছেন এখানে দেখা যাচ্ছে নাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো সব মিলিয়ে আপনারা এখানে যারা এসেছেন বুঝতে পারছি সবারই একটা পুলিশের প্রতি টান বা ভালোবাসা বা পুলিশ হওয়ার একটা ইচ্ছা আছে, অথবা যেভাবে হোক আপনারা একটা চাকরি পেতে চান। এখন চাকরিটা পুলিশের, আপনারা হয়তো সবাই উচ্চতা সম্পন্ন, মানে সবাই একটু হাইটে বেশি, তাই না? হাইটে বেশি আপনারা সবাই মেবি, এবং আপনারা মনে হয় বাংলাদেশের হাইট মাস্টার যাকে বলা যায়। বাংলাদেশের আপনাদের মেয়ে যদি হন তারাও ছেলেদের ক্রাশ, আর যদি ছেলে হন তারাও মেয়েদের ক্রাশ, মানে এরকম, মানে হাইট তো সবাই পছন্দ করে। আপনারা মেবি সবাই হাইটের মানুষ, কারণ যারা পুলিশ হতে চায় মোটামুটি ছেলেরা আপনারা জানেন যে 5 ফুট 6 দরকার হয়, মেয়েদের 5 ফুট 4 এরকম দরকার হয়। তো সেক্ষেত্রে আপনারা সেটা মোটামুটি আছেন, হয়তো হালকা পাতলা কেউ একটু কম বেশি থাকতে পারেন। তো যাই হোক, আপনাদেরকে অভিনন্দন জানাই যে আসলে এই পুলিশে আসার জন্য বা আসার যে আকাঙ্ক্ষা, এটা তৈরি হওয়ার জন্য। তবে এক্ষেত্রে আপনাদের কিছু কথা বলে রাখি যে পুলিশের ইটা জবটা মনে করেন আমরা যতটা ভাবি তার চেয়েও কিন্তু কঠিন, এখানে বাস্তবতাটা একটু কঠিন। আর প্রিপারেশনটা এখানে আমি আপনার সবার যে চাকরি হয়ে যাবে এমন না, যেহেতু আপনারা এটা প্রিপারেশন শুরু করবেন তাই আপনাদেরকে একটু নর্মালি বলা যে প্রিপারেশনটাই একটা প্রেশারের ভাই। প্রিপারেশনটাই প্রেশারের কি, যে মনে করেন ধরেন আপনি একটা মনো স্থির করলেন যে না আমি কনস্টেবল, আমি এএসআই কিংবা আমি এসআই সার্জেন্টে দাঁড়াবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে প্রিপারেশন নেওয়া শুরু করলেন, আশপাশ থেকে আপনার বন্ধু বান্ধব পরিবার সবাই আপনাকে প্রেশার তৈরি করে ফেলবে, এই তো পুলিশ হয়ে গেছো, এই তো এসআই হয়ে গেছো, এই তো দারোগা হয়ে গেছে, এই তো সার্জেন্ট, মানে একটা মানসিক চাপ। এই মানসিক চাপটা কিন্তু আপনাকে সামলাতে হবে। তারপর দেখবেন আপনি এখানে যে ধাপে ধাপে যে বাদ যাওয়া, এই যে মনে করেন কম্পিউটার স্ক্রিনিং, যে প্রথম দিকে যেটা স্ক্রিনিং হয়, আপনি আবেদন করবেন কম্পিউটারে, আপনি আপনার তথ্য দিয়ে আবেদন করবেন, এসএসসি এইচএসসি রেজাল্ট, বাকি যার যে পদে আছে সবার রেজাল্ট দিয়ে আবেদন করবেন। তারপরে দেখবেন কিছু মানুষ, আপনি এটাই হলো প্রিলি, কিছু মানুষের হবে, কিছু মানুষের হবে না। আমাদের এই যে প্রিলি বলতেই কিন্তু এই কম্পিউটার স্ক্রিনিং বোঝায়, রেজাল্ট এবং হাইটের উপর ভিত্তি করে, রেজাল্ট হাইট এইটার উপর ভিত্তি করে কিন্তু এই রেজাল্টটা দেওয়া হয়। তো এখান থেকে আবার এইখানে কিছু বাদ পড়বেন। তারপর আবার কি মাঠ পরীক্ষা আছে, মাঠ পরীক্ষা 7 ধাপে হয়, সেগুলো আপনারা মোটামুটি জানেন অলরেডি, অনেক নতুন পুরাতন সবাই আছেন, তো সবার জন্য বলা, আশা করি ওই একটু ধৈর্য শক্তি নিয়ে যারা জানেন তারা শুনবেন, যেহেতু এটা পাবলিক একটা বিষয়। তো আপনারা এরপর ওই দৌড় আছে, তারপর হাই জাম্প, লং জাম্প, তারপরে এই যে আপনার কি বলা যায়, আমি আমি এগুলো ভুলে যাচ্ছি, রানিং তো আছে, দৌড়টাই সবচেয়ে বেশি তারপর পুশ আপ আছে, তারপর সিট আপ আছে, সিট আপটা অনেক কষ্টের। তো এগুলো আপনাদেরকে জয় করতে হবে, প্রত্যেকটা ধাপ জয় করে তারপর আপনার লিখিত পরীক্ষায় বসতে হবে। তো লিখিত পরীক্ষার কমন বিষয়গুলো হলো এসআই সার্জেন্ট কিংবা কনস্টেবল এএসআই সবারই কমন বিষয় বাংলা ইংরেজি নর্মালি থাকবে, বাংলা ইংরেজি নর্মালি থাকবে। হ্যাঁ, বাংলা এবং ইংরেজি নর্মালি থাকবে, গণিতও থাকবে, এই তিনটে বিষয় থাকবেই। মেন্টাল এবিলিটিও থাকবে, মেন্টাল এবিলিটি থাকবে, সাধারণ জ্ঞান, এই যে 5টা বিষয়, এই 5টা বিষয়ের উপরেই ঘুরে ফিরে কিন্তু আপনাদের প্রশ্ন বা আসবে, এই 5টা বিষয়। তো এক্ষেত্রে আপনাদের বেসিক যে গণিতটা জানতে হবে সবার ক্ষেত্রে, গণিত বিশেষ করে পাটিগণিতটা। এখানে বোর্ড বই যেগুলো আছে, বোর্ড বই আপনার সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, 6 থেকে আপনার 9-10 পর্যন্ত যে পাটিগণিতগুলো যে সিস্টেমে আছে সেগুলো জানতে হবে। আবার অনেক ক্ষেত্রে বীজগণিত, নবম দশম শ্রেণীর দেখবেন বীজগণিতের ভিতরেও অনেক পাটিগণিত আছে, মানে বীজগণিতের অনেক অঙ্ক পাটিগণিত টাইপের, ওইগুলো অনেক সময় করতে হয়। তো আর আর হলো আপনার অনেক সময় এসআই সার্জেন্টে জেমিতেও 39তম এসআইতে এসেছিল, তো জেমিতেও হালকা পাতলা কিছুটা ধারণা রাখতে হয়। বীজগণিত আসে, আপনারা জানেন যে বীজগণিত এসেছে, বীজগণিত কিন্তু এসআই সার্জেন্টের টুকটাক সবসময় আসে 39তম এসআই থেকে, যে উৎপাদকের বিশ্লেষণ, তারপর মান নির্ণয়, আবার এবার তো একটা সমীকরণও এসেছে। তো এই বিষয়গুলো গণিতে একটু মোটামুটি ভালোই, অল্প মার্ক 50 মার্ক, কিন্তু মোটামুটি ভালোই কয়েকটা জায়গা এখানে আপনাকে কভার করতে হবে। আর বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রেই
এসে বা রচনা, এই রচনাটা গুরুত্বপূর্ণ, এগুলো আসে। আর আপনারা জানেন যে বাংলার ক্ষেত্রে বাগধারা, ইংরেজির ক্ষেত্রে বাগধারা, এগুলো আসবেই, এক কথায় প্রকাশ, তারপর ট্রান্সলেশন বা অনুবাদ, এই বিষয়টা কমন একদম থাকবে। এই বিষয়গুলো আপনারা এখন প্রস্তুতি নেবেন। আর একটা বিষয় হলো যে মেন্টাল অ্যাবিলিটি, এসআই সার্জেন্টের জন্য তো একদম বাধ্যতামূলক 50 নম্বর এখানে। আর এএসআইয়ের ক্ষেত্রে কি করবে উই ডোন্ট নো, তবে আমার মনে হয় যে মেন্টাল অ্যাবিলিটি থাকবে, এবং মেন্টাল অ্যাবিলিটির পার্টটাও এটা আলাদা সাবজেক্ট হিসেবে ধরা হয়, আলাদা সাবজেক্ট হিসেবে ধরা হয়। তার মানে এখানে আপনাকে পাস করতে হয়, অনেকে এটা জানেন। এএসআইতেও এরকম হয়তো মেন্টাল অ্যাবিলিটি আলাদা সাবজেক্ট থাকবে, আলাদা সাবজেক্ট হিসেবে ধরা হবে। মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে যেমন রক্তের সম্পর্ক, তারপর এগুলো আমি মোটামুটি ক্লাসও করাই, তারপর বিভিন্ন ভিডিওতে আপনি পাবেন। মেন্টাল অ্যাবিলিটি বিসিএসে যারা প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে টুকটাক, আপনাদের হয়তো এতটা কঠিন আসবে না, তবে অনেক কিছু জানা লাগবে। আপনারা যদি এসআই সার্জেন্টের কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন মেন্টাল অ্যাবিলিটির দেখেন যে ভালোই কঠিন, কিন্তু এটার বিষয়ে আলাদা একটু, এটা কিন্তু আলাদা একটা সাবজেক্ট, এখানে আপনাকে পাস করতেই হবে, মানে এখানে কিন্তু 50%-এ পাস সব কিছুতে। তো এই বিষয়। আর সাধারণ জ্ঞান তো কিছু প্রশ্ন থাকবে, টিকা থাকবে কিছু, টিকায় সেগুলো ব্যাখ্যা করতে হবে। টিকায় আবার মনে করেন প্যারাপোরা দেওয়া যাবে না, এক এক প্যারায় লিখতে হবে। তারপর কিছু অ্যাব্রিভিয়েশন থাকে, সংক্ষিপ্ত রূপ, মনে করেন সার্ক থাকলেও সার্কের ফুল মিনিং কী, বিমেস্টেক থাকলেও তার ফুল মিনিং কী, এরকম কিছু কিছু বিষয় ফুল মিনিং আসবে। আর বিশ্লেষণমূলক কিছু প্রশ্ন আসতে পারে। এই হলো মোটামুটি আপনাদের মানে আমার কাছে মনে হয় এইগুলোই ঘুরে ফিরে আপনাদের এসআই হোক সার্জেন্ট হোক আর কনস্টেবলও কিছুটা এরকম প্রশ্নগুলো আসে। হ্যাঁ, আর কথা হলো এরপর আপনাদের কম্পিউটার পরীক্ষা, যারা পাশ করবেন এরপর আপনাদের কম্পিউটার পরীক্ষা মাস্ট হবে। যারা এএসআই, যদি নতুন সার্কুলার যেটা আসে ওখানে কিন্তু কথা দেয়া আছে ভাই, কি কথা আছে যে থানা লেভেলে যারা কম্পিউটার খুব ভালো জানে, কাজ লেখা বা কম্পিউটারে মামলা লেখা বা অন্য অন্য বিষয়, এই বিষয়গুলো কিন্তু তারা খুব কঠিনভাবে দেখবে। তো সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারে মানে আপনি কম্পিউটারে না জানলে আপনি ওখানে বাদ পড়বেনই 100% শিওর, এটা মনে রাখবেন। এর জন্য কম্পিউটারে এসআই সার্জেন্টে তো বাদ যায়, সেটা আপনারা জানেন। তো আপনারা এএসআই যারা আছেন, যারা ভাবছেন কম্পিউটার আপনাদের মাস্ট জানা লাগবে। এমএস ওয়ার্ড বাংলা আপনাকে গতি বাড়িয়ে লিখতে হবে, এখানে আপনার কতটা ভুল গেল কতটা সঠিক গেল এটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনারা এখন থেকেই আপনারা এমএস ওয়ার্ড আপনারা অভ্রতে প্র্যাকটিস না করে বিজয়তে প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? বিজয়তে প্র্যাকটিস করবেন। আর যারা একদম পারবেন না তারা অভ্রতে প্র্যাকটিস করবেন, দুটোই থাকবে। তবে আপনারা এখনও যেহেতু সময় আছে, এখনও যেহেতু সার্কুলার দেয়নি, আপনারা এখন থেকেই কম্পিউটারে বাংলা লেখায় বিজয়তে প্র্যাকটিস করবেন। তারপরে এক্সেলের কিছু কাজ, যেমন আপনার বিদ্যুৎ বিল, স্যালারি শিট, কিছু কিছু কাজ আছে যেমন কমন কাজগুলো, এগুলো আপনারা এখন থেকেই করবেন। তারপর প্রেজেন্টেশন ফাইল কিভাবে তৈরি করতে হয়, এমএস পাওয়ার পয়েন্ট, এগুলো আপনারা দেখবেন, কম্পিউটার সাবজেক্টটা একটু পড়বেন। আর টুকটাক হলো এই যে এমএস ওয়ার্ড ইংলিশ, এগুলো তো নর্মাল সবার জন্য, এগুলো আশা করি সবাই আপনারা পারবেন। ঠিক আছে, এই হলো বিষয়। তো এইভাবে করে কম্পিউটার প্রস্তুতি নেন। আর একটা প্রশ্ন যে ড্রাইভিং লাইসেন্স কি লাগে কি না। ড্রাইভিং লাইসেন্স এটা হলো যে যদি কারো থাকে ইটস বেটার, এটা খুবই ভালো। আমার কাছে কিন্তু আমার সার্জেন্টেও ড্রাইভিং লাইসেন্স অপশনাল, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার এএসআই কিংবা এসআইতে ড্রাইভিং লাইসেন্স দরকার নাই। আর যদি কারো থাকে, এটা 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 যে এক্সট্রা বেনিফিট পাওয়া যায় এমন না, এটা থাকলেও ভালো না থাকলেও ভালো, তবে যাদের সুযোগ আছে তারা করে নেবেন, আর না করতে বললে সমস্যা নাই। আর সার্জেন্টের ক্ষেত্রেও যখন বা 26তম সার্জেন্ট সার্কুলার দিয়েছিল আমার, যখন আমি ওটা করিয়েছিলাম তখন ওটা বাধ্যতামূলক করেছিল, কিন্তু পরবর্তী সময় এটা নিয়ে কথা হওয়ার পর ওই অপশনাল, ওটা ম্যান্ডেটরির থেকে অপশনাল হয়ে গেছে। তার মানে কি সার্জেন্টও আপনার লাইসেন্স একটা অপশন থাকে, সেটা যদি থাকে তো ভালো, না থাকলেও অ্যাপ্লাই করা যাবে। আর এরপর হলো আপনার 50 নম্বরের ভাইবা হয়। কম্পিউটার কিন্তু একটা বিষয় আপনারা মনে রাখবেন, কম্পিউটার পাস এবং ফেলের বিষয়, এই নম্বর কিন্তু যুক্ত হয় না। কম্পিউটার পাস এবং ফেলের বিষয় এই নম্বরটা যুক্ত হয় না, 50 নম্বর থাকে সাধারণত। এখানে এমএস ওয়ার্ড বাংলা 10, এমএস ওয়ার্ড ইংলিশ 10, এমএস ওয়ার্ড তারপর এই যে এক্সেলে 10, তারপর আপনার ওয়েব ব্রাউজিং আসে, আর হলো ট্রাবল শুটিংয়ে আসে 5-10 করে, এভাবে মোট 50 নম্বর থাকে। এখানে 50-এর ভিতর 25 পেতে হয়, এটা একটা ধারণা দিয়ে গেলাম আর কি।
তো বাকি যে বিষয়, এরপর আপনার ভাইবা দেখেন 250 নম্বর হলো রিটেন, এটা এসআই সার্জেন্টের জন্য। এখন এএসআইতে কতটুকু করবে, আমার কাছে মনে হয় এটাই থাকবে, মেবি এটাই থাকবে। কারণ ওই কনস্টেবলে কি আসে সেটা ফোকাস করবে না, মেবি এসআই সার্জেন্টে কি আসে সেটা মোটামুটি একটা অবস্থানে হালকা পাতলা কিছু নম্বর কমতে পারে বা বাড়তে পারে বা একই থাকতে পারে। তো এইগুলোর ক্ষেত্রে আপনার ওই 250 নম্বর ধরেন রিটেনে, হ্যাঁ। আর হলো বাকি 50 নম্বর থাকবে ভাইবাই। 50 নম্বর ভাইবাই, 300 নম্বরের উপরে আপনার হবে, আপনার নিয়োগ হবে। তো 50 নম্বর ভাইবা বিষয়টাও আপনাকে মোটামুটি আশা করি এই বিষয়টা আর বলার কিছু নাই। ভাইবা কি আপনারা জানেন, সে ভাইবা কীভাবে ভালো করতে হয় এগুলো এটা নর্মাল, আমি এই আলোচনা এখন না করি। তো টুকটাক আপনাদের এটুকুই বলতে চাচ্ছি যে এএসআই সার্কুলার সামনে আসবে, এটা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এখানে একটা বড় ধরনের এখন এই নিয়োগটা হয়তো দুই তিনবার হতে পারে, এরপরে এটা চলতেও পারে নাও চলতে পারে, এটা আমরা এখনও শিওর না। এসআই নিয়োগটাও আসতে পারে, এটাও আমি এখন 100% বলতে পারবো না যে এটা কি হবে না হবে, এটা আমরা জানতে পারবো আস্তে আস্তে। যেহেতু কনস্টেবল সার্কুলার আসছে, এসআই সার্কুলারও আসতে পারে, তবে আমার কাছে মনে হয় সামনে সার্জেন্ট সার্কুলারটা আসতে পারে, সার্জেন্ট সার্কুলারটা দ্রুত আসবে বলে বিশ্বাস করি। আর আমার ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে আমি এখন আমার একটা কোর্স চলমান আছে, 3-4টা ক্লাস হয়েছে সেই এসআই সার্জেন্টের একটা কোর্স চলমান আছে, সেটা 3-4টা ক্লাস হয়েছে সেখানে আপনারা যারা এসআই কিংবা সার্জেন্টের প্রস্তুতি নিতে চান, এখন মোটামুটি আপনাদের একটা ডিসকাউন্টে ভর্তি চলছে, সেখানে যদি কেউ রিস্ক নিয়ে ভর্তি হতে চান, আশা করি সার্জেন্টের জন্য তো সেটা রিস্ক না, সমস্যা হবে না, সার্জেন্ট তো আসবেই। তো সব মিলিয়ে এখানে আপনারা আমার সাথে থাকতে পারেন, আমি 5টা বিষয়ই পড়াই, 3 দিন পর পর ক্লাস নেই, 3-4 মাস ক্লাস হবে। তো একটা মোটামুটি একটার ভিতর দিয়ে টুকটাক পড়াশোনা পরীক্ষা সবই টুকটাক চলবে। আর এএসআই কোর্স সামনে আমি হয়তো শুরু করতে পারি, আপনাদের আগ্রহের উপর নির্ভর করবে যে আসলে কি করব। এটা যদি এখনই মনে করেন একটা ভালো সংখ্যক হয়ে যায় তা আমি হয়তো শুরু করব, এটা আপনাদের উপর নির্ভর করবে। তো এই হলো মোটামুটি আমার আজকের মোটামুটি আমার সাধারণ কথাবার্তা। এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর নিব। অনেক কষ্ট করে ধৈর্য সহকারে আপনারা শুনতেছিলেন, ধন্যবাদ। কেউ কোনো টাটু শব্দ করেননি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি আপনাদের রিকোয়েস্ট করব যে যারা যারা প্রশ্ন করতে চান এরা একটু হাত জাগাবেন, হ্যাঁ। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার যারা যারা প্রশ্ন আছে, যে 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 ধরনের প্রশ্ন আছে তারা একটু দয়া করে হাত জাগাবেন। হাত জাগানোর সিস্টেম তো জানেন, ওখানে জাস্ট অপশন আছে হাত জাগানো, জাস্ট একটা দিলেই হবে, হ্যাঁ। ওকে, আমরা এবার আপনাদের আলোচনায় চলে যাই। তানভীর ইসলাম, আপনি একটু বলেন, আনমিউট করেন, বলেন। প্রথমে আনমিউট করবেন, তারপর কথা বলবেন, হ্যাঁ। ওকে, প্রথমে আনমিউট করবেন তানভীর ইসলাম, বুঝতে পারছেন আপনি? ওকে, আমরা তাহলে তানভীর ইসলামকে মিউট করি। আচ্ছা, আব্দুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার এই যে মাঠের বিষয়টা একটু জানতে চাই, আমার তো স্যার হাইট অনুযায়ী ওয়েটটা একটু বেশি, তাহলে মাঠে কি এদের সমস্যা করবে? মানে 4-5 কেজি ওয়েটটা বেশি। না, এখন মাঠ তো এখনো দেরি আছে, আপনি একটু টাইট করেন, একটু মানে যতটুকু এটা কমানো যায় 2-3 কেজি অন্তপক্ষে কমিয়ে ফেলেন, একটু এক্সট্রা পরিশ্রম করেন। সাধারণত অনেক সময় 2-3 কেজি বেশি হলে এটা সমস্যা করে না, অনেক সময় আরেকটু বেশি হলেও সমস্যা করে না, কিন্তু কখন সমস্যা করবে এটা তো বলা যায় না। ওভারওয়েটের জন্য বাদ দেয়, এটাও ঠিক। এখন আপনাদের কড়াকড়ি করলে আপনি তো যেতে পারবেন না, এখন কড়াকড়ি করবে না কি করবে এটার উপর নির্ভর না করে আপনি এখন টাইট শিডিউল মেনটেন করেন, হ্যাঁ। জি স্যার। আর স্যার ইএসআই কোর্সটা কি স্যার শীঘ্রই শুরু করবেন নাকি স্যার? এইটা আমি এখনো আসলে কি কিছু আছে, কনফিউশন আছে বলতে কি করা যায়, এখন সবাই তো একরকম না, অনেকে আবার অনেক ধরনের ভাবে এখনই যদি শুরু করি, অনেকে আবার নেগেটিভ মাইন্ডে নেয় যে কি অবস্থা, না মানে আমি আসলে বুঝতে পারছি না। আবার অনেকে করতে চাচ্ছে, অনেকেই করতেছে। এখন মনে করেন আমি সিলেবাসটা কেমন হবে ওইটা বুঝে, মানে মনে করেন 1 সপ্তাহের ভিতর যদি আরেকটু ধারণা পাওয়া যেত যে হ্যাঁ সিলেবাসটা কেমন হবে, করাবো, আমি অবশ্যই করাবো, কিন্তু এখন কখন শুরু করব এটা ডিসিশন হবে আপনাদের উপর ভিত্তি করে। এখন আপনারা যদি রিস্ক নিয়ে মনে করেন অনেকেই ভর্তি হতে চান বা মোটামুটি আমার সাথে থাকতে চান, তখন আমি শুরু করতে আমার সমস্যা নেই,
কিন্তু এটা একটু দেখি, একটু ওয়েট করছি যে আসলে কি হয় আর কি। হ্যাঁ, তবে আপনারা ওই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন থাকেন, আশা করি আপনাদের জন্য যতটুকু পারি একটা ভালো একটা প্ল্যাটফর্ম দিয়ে যতটুকু পারি কিছু দক্ষিণা নিয়ে আপনাদের ভালোই উপকার করতে পারবো। ওকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, নাইম মাহমুদ না তানভীর, কে বলছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমি আপনার 42-এর স্টুডেন্ট ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন, কেমন আছেন ভাই? আমি স্যার ভালো আছি স্যার। স্যার আমি ওই আমি আপনার এএসআই তে ভর্তি হতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে এএসআই সার্কুলার দেখে মানে আপসেট হয়ে মনটা ভেঙে যাওয়ার পরে আর ভর্তি হই নাই, যেহেতু এএসআই হচ্ছে না। এই জন্য স্যার আমি যে দুইটা কোশ্চেন কথা বলবো, যেহেতু আপনি আগে বলছেন, আমি তো সে সময় ছিলাম না। প্রথম কোশ্চেন হচ্ছে স্যার, এএসআই তে যেহেতু এখনো কোনো এজ ক্লিয়ার করে নাই, যেহেতু এএসআই তে এজের বিষয়টা কনফিউশন আছে। সেকেন্ড হচ্ছে স্যার ইন্টার পাশে জবে যেহেতু মেন্টাল এবিলিটি দিয়ে মোটমাট একটা মানে আপনার অনার্স লেভেলের এক্সামের মতো প্রিপারেশন হচ্ছে এএসআই তে। এখন সেই হিসেবে ভাবতেছি যে আপনার এএসআই কোর্সটা তো আমি করতে ইচ্ছুক, কিন্তু আমার বয়সে তো মনে হচ্ছে বের পাবান কিনা, আমার 26 চলবে এবার পড়বে। না এখন এটা কনফিউশন, আপনার যে অবস্থা এতে কনফিউশন থাকা স্বাভাবিক, কারণ এএসআই যেহেতু ইন্টার পাস, তো সেক্ষেত্রে ওই 26 বছর পর্যন্ত বা 25 বছর পর্যন্ত করে কি না এটা একটু আসলেই কঠিন। তো আমরা যেটা ধারণা করি, এখন আমাদের ধারণা অনুযায়ী তো চলবে না। যদি মনে করেন যেহেতু হুট করে সার্কুলার দিয়েছে, তো একটু বয়সটা বাড়িয়ে দিতে পারে বা একটু বয়সের ক্ষেত্রে ছাড় দিতে পারে, এটা আমার ধারণার কথা। কিন্তু নর্মালি যেটা হওয়ার কথা সেটা কি 18 থেকে 23, বুঝতে পারছেন? 18 থেকে 23, হ্যাঁ ইন্টার পাস 23 বা 24, সর্বোচ্চ 25 করতে পারে। এখন 26, 27 এগুলো যে কি করবে, তবে আপনি একটা কাজ করতে পারেন যে সার্জেন্ট সার্কুলারটা হয়তো আসতে পারে। আর এসআই যে বাদ হয়ে গেছে এমনও কিন্তু না ভাই। এখন আমি যে কি বলবো, এখানে আমরা কেউই কোনো কথা বলতে পারি না, এটা জানি না যে আসলে কি হচ্ছে। তবে এসআইও চলমান হতে পারে, হ্যাঁ চলমান হতে পারে এগুলো। তবে আপনারা প্রস্তুতি নিতে থাকেন, যেহেতু একটা টালমাটাল অবস্থা, এটাই আর কি, বুঝলেন? স্যার এখানে আমি একটা প্রশ্ন অ্যাড করতে চাই স্যার। শুভন স্যার, স্যার আমি আনসারুল স্যার। তো এখানে আমি আপনার ওই যে রানিং যে এসআই সার্জন এটা আছে প্রাইভেট, ওখানে আমরা আছি আর কি। তো সেক্ষেত্রে স্যার মানে প্রশ্নটা এরকম যে যেহেতু স্যার আমাদের এএসআই হচ্ছে একটা সম্ভাবনা আছে, এএসআই নিয়োগটা আসার, আবার হচ্ছে মানে এক্ষেত্রে আমরা আসলে মানে মানে আপনাদের এই মতে যেটা হচ্ছে একটা প্রেডিকশন করছিলাম যে হচ্ছে আমাদের এসআই নিয়োগটা মানে 1 থেকে 2 টার্ম পরে হবে। কিন্তু এখন আজকে যেহেতু আবার দেখলাম যে ওই যে আমাদের কনস্টেবলের যে নিয়োগটা দিল, সেক্ষেত্রে হচ্ছে যেহেতু দিয়ে দিচ্ছে, তার মানে একটু ব্যতিক্রম হইতে পারে। আপনি তো বললেন এগুলো মানে বেশিরভাগ প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তো সেক্ষেত্রে স্যার আবার সামনে তো ধরেন 2026 সালের শুরু থেকে আবার ইলেকশন মানে জাতীয় পর্যায়ে ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে স্যার আমাদের সার্জেন্ট মানে নিয়োগটা কি আমরা এর ভিতরেই পাবো, মানে ইলেকশনের আগে আর কি বলতেছি, যেহেতু পাবার কথা। কারণ একটা সরকার ইলেকশন দেওয়ার আগে অন্তপক্ষে একটা নিয়োগ দিয়ে যাওয়ার চেষ্টা করে। মেবি আমি বাংলাদেশের ধারণা অনুযায়ী যতটুকু হয় আর কি, এখন দেখা যাক। জি স্যার, একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে তো আছি স্যার, এটা বুঝতেছি না স্যার যে একটা এখন কথা হলো কি ভাই, আমি যেটা বলি এটাই যে 100% সত্য এমন না। এখন আমি মনে করেন তারপরেও কথা তো বলতে হয়, ভুল হোক আর সঠিক হোক বলতে হয়। অনেকে এটা নিয়ে আবার সমালোচনাও করে, কিন্তু কিছু করার তো নাই, কি করব এখানে। না না না, সমালোচনা থাকবেই ভাই, সমালোচনা থাকবেই। কিন্তু আমি তো মনে করেন 100% কোনো কিছু যে অ্যাসিওর দিয়ে কথা বলতে পারবো বা এটা জানলেও আমি বলতে পারবো না, আবার আমি জানিও না, এটাই নরমাল। ঠিক আছে, ওকে। আচ্ছা হচ্ছে আমাদের এসআই নিয়োগটা যদি হয়, সেক্ষেত্রে আমাদের তো কনস্টেবলের পরে আসলে কনস্টেবলের পরে কি এসআই হতে পারে বা সার্জেন্ট? এখন আমার যতটুকু ধারণা যে সার্জেন্ট হতে পারে এখন। আর এএসআই তো ওটা তো আলাদা একটা নিয়োগ চলমান, ওটা তো যেহেতু প্রসেসিং চলতেছে, এখন সিলেবাস তৈরির কাজ চলতেছে। তো এরপরে আপনার হুট করে এএসআই হয়তো মানে হুট করে দিয়ে দেবে। কিন্তু দুঃখের বিষয় এই যে মনে করেন এএসআই যারা আছে, এখন বয়সটা যদি একটু জানা যেত, এটা হয়তো 1 সপ্তাহের ভিতর জানা যাবে, তাহলেই আমি মনে করেন একটা কোর্স এটা করতে পারতাম। কিন্তু ওই যে যখন সার্কুলার দিয়ে দেয়, তখন হুট করে কিন্তু ভাই তেমন কোনো কিছু করা যায় না। আপনারা যারা একটু অভিজ্ঞ আছে জানেন, তখন হয়তো এখন করতে হয়, একটা সিলেবাস শেষ করতে হয়। কিন্তু ওই সার্কুলারের আগেই কোনো কিছু না শুরু করলে পড়াশোনা তাহলে হয় না। সে নিজে করুক বা আমি করি বা অন্য কেউ কোনো জায়গায় করুক, কিন্তু এটা একটু দীর্ঘমেয়াদী না করলে হয় না আসলে, না হলে ওই চাকরির ক্ষেত্রে ঝামেলা।
আচ্ছা জি স্যার, এটা তো অবশ্যই, এটা তো স্যার অবশ্যই। তো সেক্ষেত্রে যেহেতু 7 দিন বললেন এসআই এর বয়স বা উচ্চতা এগুলো জানার জন্য, তো সেক্ষেত্রে তো ধৈর্য ধরা যায়, সমস্যা নাই। না দেখা যাক, আমি যে 7 দিন বলছি এটা না, কিন্তু 5-7 দিনের ভিতর অন্তপক্ষে সিলেবাসের নিয়ে করণীয় বা কিছু, এটা আমরা সিলেবাস কিংবা বয়স এই টুকটাক বিষয়টা হয়তো 10-15 দিনের বা 5-7 দিনের ভিতর জানা যেতে পারে, বা একটা ওই যে স্মারক যেভাবে দেয় ওইভাবে হয়তো দিতে পারে। হ্যাঁ, তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কি কারা যাচ্ছে কারা যাচ্ছে না বা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো আর এই বাকি যাদের এখন 26-27 চলে, তারা ওই সার্জেন্ট বা এসআই হিসেবেই আপনাদের আগাতে হবে। আর যদি কপাল ভালো হয় সেটা হলো আলাদা বিষয়, কপালের কথা, তো কপালের খেলা তো গোপালে খেলে, বুঝলেন না, ওগুলো তার কিছু জি স্যার, অবশ্যই। তারপর হচ্ছে স্যার, যদি সার্জেন্ট নিয়োগটা যেহেতু নির্বাচনের আগে পসিবিলিটি আছে আসার, তো সেক্ষেত্রে স্যার নিয়োগটা দেওয়ার পরে কিরকম সময় থাকে স্যার? মানে না, নিয়োগ দেওয়ার পরে ভাই সময় থাকে আপনি 2 মাসের মতো, 2 মাস 2.5 মাসের ভিতর ওগুলো কমপ্লিট হয়ে যায়, বুঝতে পারছেন, মাঠ ঘাট মিলে ঠিলে তো এইগুলো খুব তড়িঘড়ি করে হয়ে যায়। এর জন্য এগুলো তো বুঝাতেই পারি না, এর জন্য দেখেন আমি তো অল্প স্টুডেন্ট নিয়ে হ্যাঁ শুরু করছি আপনাদের এইগুলো, কারণ করার একটাই কারণ, এটা কিন্তু আমার যে সময় এখন নাই বললেই চলে ভাই, তারপরেও আমি এটা নিজের একটা নেশার মতো মনে হয়। আবার আপনি অলরেডি একটা ইয়াতে আছেন, একটা জবে আছেন, সেটা এই স্যার বুঝি ধৈর্য, আমরা। এই ধৈর্যটা আমার নাই। আবার আমি শোনেন, আমি আমার আবার এই যে 46 বিসিএস রিটেন এই যে আপনার 24শে জুলাই, মানে এর ভিতর দিয়ে আমি এগুলো করতেছি, এখন কি করব বলেন, কিছু মনে করেন নিজেকে নিয়ে কি করব না, এদিক দিয়ে হালকা পাতলা ভাবি যে না আসলে বাস্তবতা এবং ওভারঅল সব কিছু মিলিয়ে ব্যালেন্স করে চলার চেষ্টা করতেছি, এখন দেখা যাক, আল্লাহ ভরসা, বুঝলেন, এই আর কি। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমাদের তো ভালোই লাগতেছে, আপনি কয়েকটা ক্লাস নিলেন, করলাম। তো আমি তো আর মানে এটাই ফার্স্ট করতেছি আপনার ক্লাস, ভালোই লাগলো আচ্ছা আর কি, ক্লাস ঠিক আছে ভাই, চেষ্টা করবো, আমার সীমাবদ্ধতা আছে কিন্তু একাই 5টা বিষয় নেই তো, এখন এর জন্য মনে করেন তারপর আবার ডিউটি সব মিলিয়ে সীমাবদ্ধতা আছে, ভালো মন্দ জড়িয়ে আছে, তবে চেষ্টা করি আমার ভিতরে যতটুকু আছে চেষ্টা করি। হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আর বিষয়গুলো আচ্ছা জানছি স্যার, আপনি তো বললেন। ওকে ওকে ঠিক আছে ভাই, ভালো আমাদের আর প্রশ্ন নেই। এস এ ঠিক আছে, রুমান, স্যার। এস এ রুমান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার শাহরিয়ার ইমরান বলছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, আমাদের যে এএসআই নিয়োগের সম্ভাবনাটা এটা কি স্যার মানে আইএসএসবির মতো করে দিতে চাচ্ছি নাকি? এই বিষয়ে যদি কিছু বলতেন স্যার, বা জিপিএ এর মানটা কেমন থাকতে পারে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে জিপিএ 5 ছাড়া অ্যাকসেপ্ট করে না, যেহেতু স্যার এটা ইন্টার পাসে ছেলে পেলে নিবে, তো এটা কি স্যার আইএসএসবির মতো করে দেওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা একটু মানে যদি ওইটার বলতেন, ক্ষেত্রে কি স্যার। এটা মানে জিপিএ 5 ছাড়া নেবে না এরকম, এরকম পসিবিলিটি আছে কিনা এরকম? জি স্যার, এটা জিজ্ঞাসা করতে চাচ্ছি। না না না, এটা জিপিএটা কেমন? এটা এটা হবে না, এটা আমার কাছে মনে হয় যে নর্মাল ইন্টারে 2.50 যাদের থাকবে তারা সহ বা 3 দিতে পারে, এরা সবাই করতে পারবে। আর উচ্চতা একটা বিষয় আছে, উচ্চতায় থাকবে 45 নম্বর, বুঝলেন। আর বাকি আপনার এসএসসি এবং এইচএসসি এই রেজাল্ট আপনাদের হয়ে আমার কাছে মনে হয় যে, শোনেন এটা হতে পারে আমাদের ধারণা উচ্চতায় 50%, এটা আমার ধারণা, বুঝলেন। আর এসএসসি এইচএসসি যেহেতু 3টা মেজারমেন্ট, বুঝাতে পারছি। আর এসআইতে সার্জেন্টের তো মেজারমেন্ট একটু বেশি, এসএসসি এইচএসসি তারপর ডিগ্রি বা অনার্স, কিন্তু আপনাদের যেহেতু এখানে 3টা মেজারমেন্ট হতে পারে, তো এসএসসিতে হলো 25%, এইচএসসিতে 25%, আর উচ্চতা 50%, এইভাবে করে 100 নম্বর থাকতে পারে। মানে এটা আমি এখন ইনস্ট্যান্ট আপনাদের বললাম আর কি, মানে এটা আমি জানি না, এটাই হওয়ার কথা যদি এই সিস্টেমে হয়। তো সেক্ষেত্রে আপনি এসএসসিতে আপনি রেজাল্ট হিসাব করেন, ওই হিসাবটা আমি পরে আপনারা আমার ভিডিও আছে ইউটিউবে সুব্রত শোভন, বা এটা দেখবেন, ওই হিসাবটা বের করে ফেলবেন যে কি এখানে আপনার কত কি। তো এই হিসাবটা আপনার ওই যে 2.50 থাকলে আপনার কত মার্ক হয়, আর উচ্চতায় যদি কারো 5 ফুট একদম 10 থাকে, 5 ফুট 10 ইঞ্চি, সে পুরো 50 নম্বরই পাবেন, এভাবে করে হিসাব হয়। এগুলো নিয়ে পরবর্তী আমি একটা ভিডিও করব, ওটা দেখবেন প্রয়োজনে পরবর্তী সময়। আচ্ছা স্যার, আমার আরেকটা প্রশ্ন ছিল, আসলে স্যার ভুলে গেছিলাম, আমি একটু প্রশ্নটা করি যে আমি একটু যে গ্রুপে দেখলাম, আমাদের পাবলিক গ্রুপে, যে আপনার ছিল মানে এক ভাই বললো যে পাবলিক গ্রুপে হচ্ছে সার্জেন্টের জন্য নাকি উচ্চতা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কমায় দেয়। তো যেহেতু স্যার আমার আমার মানে আমারই তো নিজেরই ব্যক্তিগতভাবে কোনো অভিজ্ঞতা নাই, তো সেক্ষেত্রে আসলে এই জিনিসটা উচ্চতা নিয়ে ক্ষেত্রে হয় কি, সাইকোলজিক্যাল ওই যে ব্যারিয়ার আছে। মাপটা যখন অনেক বেশি ক্যান্ডিডেট থাকে, পুলিশ যদি দেখে যে ভালো ভালো ছেলে এই উচ্চতা সম্পন্ন, তখন ওই হালকা পাতলা কম উচ্চতা সম্পন্ন
মোটামুটি একদম টাইটায় যদি থাকে তখন অনেকে ওই দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়ে যায়, হয়তো 1 ইঞ্চি কিংবা হাফ ইঞ্চির জন্য। কিন্তু এটা তো একদম লিগ্যালভাবে ঠিক না। ওটা আমার 5 ফুট 8 তো 8ই, তাই একটু যারা একদম টাইটায় 8 তাদের ক্ষেত্রে একটু রিস্ক আছে, কিন্তু তারা যে অ্যাপ্লাই করবেন না, মাঠে যাবেন না এমনও না ভাই, রিস্ক তো সব জায়গায় থাকে। তবে পুলিশের ক্ষেত্রে ওই 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি অনেক সময় একটু রিস্ক থাকে, তো এই রিস্কটা নিয়েই কাজটা করতে হবে। তো যাদের একদম টাইটাই উচ্চতা থাকে তাদের হলো আপনার একটু খাওয়া দাওয়া ভালো করতে হবে, একটু বডি ভালো রাখতে হবে, চুল একটু বড় করে করতে হবে, এভাবে করে আর কি কনফিডেন্ট বাড়াতে হবে, এই আর কি, বুঝলেন? জি স্যার, বুঝতে পারছি। আর স্যার ওই যে হাঁটু লাগার বিষয়টা, ওটা স্যার ওই অনেক ওই ইস্যুটা এখন আর নাই। ওই ইস্যুটা মানে ওই কারণ মাঠ পরীক্ষার যত যা কিছু ওই ইস্যুটা এখন আর চেক করে না, আগে করতে এগুলো। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, তো ঠিক আছে। আর আর কেউ কিছু বলবেন? এখানে 2-4 জন সবাই। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। এনামুল কবির, তারপরে জিহাদ, বলেন। হ্যাঁ স্যার ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছেন, আপনি বলেন। আলহামদুলিল্লাহ। স্যার আমার বাম পায়ের গোড়ালিতে এটা টিউমার জাতীয় কিছু আছে স্যার, এটা কি পুলিশের মাঠে কোনো সমস্যা করবে স্যার? গোড়ালিতে বাম পায়ের? না, এগুলো সমস্যা না ভাই, এগুলো সমস্যা না। ওকে, ধন্যবাদ স্যার। আর হ্যাঁ বলেন। স্যার আমাদের এই বয়স এএসআই নিয়োগে বয়সটা কেমন থাকবে? 27 বছর পর্যন্ত থাকবে নাকি বয়স কমায় দেবে, যেহেতু এটা ইন্টার পাস বলছে? ওইটার উত্তর আমি দিয়েছিলাম, তারপরে একটু বলি যে এমনি নর্মালি থাকার কথা হলো মনে করেন 20 থেকে 23 অথবা 18 থেকে 23। 18 বছরে তো কেউ আর ইন্টার পাস করে না, তো হওয়ার কথা 20 থেকে 23 মেবি, বা এরকম আর কি, 18 থেকে বা 19 থেকে 23, তো অথবা 22ও হইতে পারে, ঠিক আছে। এখন কথা হলো কি, তো 23 করার কথা নর্মালি, 22 থেকে 23। তো এটা হলো একদম নর্মাল, যেটা মানে ধারণা করা যায় যে যেহেতু ইন্টার পাস, কিন্তু তারপরেও যেহেতু প্রথম দিকে সার্কুলার দিচ্ছে 3-4 হাজার নিবে, তো এই ক্ষেত্রে হয় কি যে যে একটু করতে পারে ছাড় দিয়ে, অন্তপক্ষে 20 থেকে 25 অথবা আর 27 মনে হয় না করবে। তারপরে এখন কপাল যদি অত্যাধিক ভালো হয় তখন আর কি ওই বিষয় আর কি। স্যার এখানে কি সেকেন্ড ক্লাস থাকবে এসিসি এইচএসসি না জিপিএ পরিবর্তন আসতে পারে? সেকেন্ড ক্লাস? জি স্যার, এসিসি বা এইচএসসি তে যদি জিপিএ সেকেন্ড ক্লাস কি তাদেরকে নেওয়া হবে না শুধু ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকবে তাদেরকে নেওয়া হবে? না না, ওইটার ক্ষেত্রেও আমি তো বললাম যে আপনার এসএসসিতে আপনি কত পেয়েছেন, মোট হলো প্রিলিতে, ধরেন প্রিলিতে 100 নম্বর পরীক্ষা, বুঝতে পারছেন? আবার একটু বুঝিন, মোট হলো প্রিলিতে 100 নম্বর, এর ভিতর আপনার এসএসসি রেজাল্ট আপনি যত পেয়েছেন, যদি কেউ 5 পয়েন্ট পায় সে পাবে 25 নম্বর, বুঝতে পারছি? তো এইভাবে এখন আপনি হিসাব করে বের করবেন যে আপনি কত নম্বর পাবেন। এইচএসসিতে কেউ যদি 5 পয়েন্ট পায় সে পাবে 25 নম্বর, আর বাকি উচ্চতার ক্ষেত্রে হলো 50 নম্বর। মানে এটা কিন্তু আমার ধারণা, আমি এটা বলছি না, এরকম ধারণা এরকমই হওয়ার কথা, হালকা পাতলা একটু হেরফের হবে আর কি। হ্যাঁ, আর 50% উচ্চতা মানে 5 ফুট 10 ইঞ্চি যদি কেউ হয় তাহলে সে পুরো 50 নম্বরই পাবে। এরকম একটা হিসাব আছে আমার ইউটিউব চ্যানেলেও। তো এইভাবে করে আপনি যদি একটা কাটমার্ক থাকে, মনে করেন 70, 72, 60, তো এরকম যদি কেউ পায় তখন সে আর কি টিকে যায়। তো এক্ষেত্রে আপনি এসএসসিতে খুব রেজাল্ট করলেন কিন্তু উচ্চতা তেমন নাই, তখনও আপনি পারবেন না। মোটামুটি ব্যালেন্স থাকতে হবে, টুকটাক সব মিলিয়ে ব্যালেন্স থাকতে হবে। স্যার যারা সেকেন্ড ক্লাস তাদেরকে তো মেসেজে সিলেক্ট করা হচ্ছে না কনস্টেবলে, ওরা বাদ পড়ে যাচ্ছিল। তো মানে তারা ন্যূনতম আবেদনের যোগ্যতা আছে কিন্তু তাদের যেটা না, ন্যূনতম আবেদনের যোগ্যতা এটা 2.50 তো মেবি ছিল, এখন সামনে কতটুকু করবে এটা আমরা সামনে আরেকটু করে দেখব। এগুলো যেহেতু নতুন একটা বিষয়, এগুলো পরবর্তী সময়ে আলোচনা হবে। তবে আমার মনে হয় পড়াশোনা তো খারাপ না, আপনারা নিজেদেরকে প্রস্তুত রাখেন, কম্পিউটার শিখেন, আর বিশেষ করে ম্যাথ আর ইংরেজি যে বিষয়গুলো এগুলো পড়েন, কারণ এটা শুধু এসআই সার্জেন্ট বা এএসআইয়ের জন্য না, সব চাকরির পরীক্ষায় এটা কাজে লাগবে। এইভাবে আপনারা পড়েন, আর বাকি একদম স্পেসিফিকভাবে আমি কেন কেউই ওরকম কেউ বলতে পারবে না। হ্যাঁ, ওকে। ধরেন স্যার আমরা যেটা বলে জিপিএস সিস্টেমটা কিরকম হবে, তাহলে আমরা সবাই মানে একটা কোর্সের পর্যায়ে যেতে পারতাম খুব দ্রুতই। এটা স্যার একটু খুব তাড়াতাড়ি জানার চেষ্টা করি আমাদের, যদি আপনি পারেন একটু।
না ওটা তো ধারণা, নর্মালি 2.50 হলেই সে অ্যাপ্লাই করতে পারবে। আর 2.50তেও আপনি পাবেন অন্তপক্ষে 14 নম্বর, হ্যাঁ 14 নম্বর। আর মনে করেন 2.5 পে 14 নম্বর আর 2.5 এ 14, তাহলে 14 14 28, আর আপনার উচ্চতা হলো 5 ফুট 10, তাহলে 28 আর 10 মানে 28 আর 50 কত? 28 আর 50, তার মানে আপনার এখানে কত হিউজ একটা 78 আপনি পেয়ে যান। আপনি অনেক কম রেজাল্ট, ভালো রেজাল্ট না করেও উচ্চতা সম্পন্ন হওয়ার পরেও আপনি 78 হয়ে যায়। বুঝাতে পারছি? স্যার কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন হবে? হ্যাঁ, কম্পিউটার সার্টিফিকেট লাগবে। শোনেন, আপনাদের কম্পিউটার সার্টিফিকেট হলো কি, এখন 3 সপ্তাহের উপরে যে কোনো প্রাইভেট হোক নর্মাল হোক যে কোনো জায়গা থেকে একটা সার্টিফিকেট, এখন একটা কোর্স করেন, যেহেতু ওই সার্টিফিকেটটা লাগবেই, তো সেক্ষেত্রে অনেকে 2-3 হাজার টাকা দিয়ে বা যেখানে মোটামুটি হয় একটা কম্পিউটার সার্কিট, সরকারি হোক, বেশি হলে সমস্যা নাই, যেখানে এমএস ওয়ার্ড থাকবে, এমএস পাওয়ার পয়েন্ট থাকবে, এক্সেল থাকবে, এরকম কোনো কিছু থেকে ওইগুলো লেখা থাকবে, এইটা দেখে আপনারা একটা কম্পিউটার কোর্স করেন। হ্যাঁ, এটা কি সরকারি হতে হবে না যে কোনো যে কোনো কিছু হবে, প্রাইভেট হলেও হবে, বেসরকারি হলেও হবে, সরকারি হলেও হবে। স্যার যেহেতু এটা স্যার বড় নিয়োগ, এর শারীরিক ওই যে মানে মাঠ পরীক্ষা যেটা বলে, এটা কি জেলা শহরে হবে নাকি বিভাগীয় শহরে হবে? এটা আমার মনে হয় বিভাগীয় শহরে হতে পারে, এসআই এর মতো ফলো করতে পারে। হ্যাঁ, বাকিটা দেখা যাক হোয়াট উইল হ্যাপেন, ধারণা এটা আমি জানি না। নিয়োগটা কি স্যার এই বছরের ভিতরে হবে নাকি পরে হবে আরো? আশা করি এই বছরই। হ্যাঁ, তার 5-10 এর উপরে যদি থাকে হাইট, তাহলে কি অ্যাডভান্স কোনো মার্ক আছে? না ওই 50 এর উপরে কোনো মার্ক নাই। মনে করেন 45 হোক আর 50 হোক, এটার উপরে নাই। মানে এটা আপনি আসেন, ওটা কোনো আর মেজর হবে না, এটা একটা কাট মনে করেন। এরপর যদি কেউ 6 ফুটও হয়, কিছু করার নেই। আচ্ছা, অনেক সময় বললাম কথা, আশা করি আপনাদের সেশনটা ভালো লেগেছে। আর ওই এসআই সার্জেন্টে যারা ভর্তি হতে চান তারা ডিসকাউন্ট চলছে, ভর্তি হয়ে যাবেন। আর আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেখানে আছে, ওই যে আপনাদের এএসআই প্রিপারেশনের, এখানে আপনাদের বন্ধুবান্ধবের লিঙ্কটা পাঠাবেন, এখানে যুক্ত করবেন। আর আমার ওই যে ফেসবুক গ্রুপ আছে এসআই সার্জেন্ট আওয়ার মিশন, ওই গ্রুপগুলোতেও আপনারা যুক্ত হয়ে যাবেন। আর ওখানে একটু কথাবার্তা আপনারা মানে একদম সব বিষয় নিয়ে কথা বলার দরকার নাই, হা হুতাশ বা এটা সেটা করবেন না। একটু দয়া করে একটু ম্যাচুরিটি আনেন। যদি পুলিশ হতে চান, আপনাকে ম্যাচুরিটি না আনলে আপনি ভাই বাদ পড়বেন। তো আমি আপনাদের একটা অন্যতম দিক নির্দেশক, যা বলি আশা করি ওইগুলো একটু ভালো করে শুনবেন। আর যদি কথা না শুনেন, যদি এতাল বেতাল করেন, তাহলে দেখবেন যে কোনো জায়গায় যে কোনো স্টেপে ঝরে যাবেন। তো আমি চাই না যে আপনি ঝরে যান, বুঝতে পারছেন? তো ভালো থাকুন, আর আমার যে সাধ্যমতে যতটুকু করা যায় করব। হ্যাঁ, বলেন। স্যার আপনার যে গ্রুপগুলো আছে, গ্রুপটা যদি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতেন, গ্রুপগুলোর লিংক, তাহলে স্যার ভালো হতো। আচ্ছা, আমি ওগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর আপনাদের প্রয়োজনে দেখি, আমাদের তো টেলিগ্রাম গ্রুপ একটা আছে, ওই টেলিগ্রাম গ্রুপেও আপনারা যুক্ত হয়ে থাকবেন। তাহলে হয় কি, যে এসআই সার্জেন্টের গ্রুপটা যদিও আপনারা তারপরেও যুক্ত হয়ে থাকবেন, একই কথা, ওইটা একসাথে আপনারা থাকেন। কারণ হোয়াটসঅ্যাপ অনেক সময় অনেকের বিরক্ত হয়ে যায়, অনেকে লিভ নিতে চায়, তো ওই টেলিগ্রাম সবসময় থেকে যাবে। আর ফেসবুক গ্রুপটায় যুক্ত হয়ে যান, এসআই সার্জেন্ট আওয়ার মিশন এইটা। আর আমার পেজে তো আপনারা আছেনই। হ্যাঁ, তো ভালো থাকেন। আর যারা আপনাদের বন্ধুবান্ধব আছে, ওই তাদেরকে লিঙ্কগুলো দিবেন। হ্যাঁ, লিঙ্কগুলো দিবেন, আর আপনারা যেটা শেয়ারযোগ্য মনে হয় সেটা শেয়ার করবেন। হ্যাঁ, ওকে। হ্যালো স্যার। হ্যাঁ, বলেন, এক একজনে বলেন। হ্যাঁ, আমার চোখে মাইনাস পাওয়ার আছে, আমি চশমা ব্যবহার করি, এটা কি কোনো সমস্যা হবে? চশমা বলতে কি, এখন চশমা তো ওই যে পাওয়ারটার জন্য কত 2.50 মাইনাস হলে তখন একটা বাদ যায় আর কি, বা কিছু এরকম একটা আছে। কিন্তু মোটামুটি অল্প পরিমাণ বা কিছু যদি হয় তখন সমস্যা নেই। আমার 3.50 আর 3.00। এটা আর একটু ভেরিফাই করে দেখতে হবে, মানে এই পাওয়ারের বিষয়টা আমি একটু কম বুঝি, তবে চোখের পাওয়ার নিয়ে সমস্যা হলে বাদ যায়, এটা সত্য কথা। কারণ আগে থেকে মানে প্রস্তুতি নিয়ে বাদ যাওয়ার চেয়ে আগে থেকে হতাশা হওয়া ভালো। আচ্ছা, সাঁতারের বিষয়টা, এটা তো একদম বাধ্যতামূলক। না, সাঁতারের কথা কে বলে, আমি তো বুঝলাম না। এইটা আমি জানি না আসলে, কনস্টেবল নিয়োগ নিয়ে আমার ধারণা নাই। তো এই কনস্টেবল নিয়োগ অনুযায়ী এসআই সার্জেন্টে কখনো সাঁতারের বিষয় ছিল না। ও আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমার একটা বিষয় জানার ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার
বিষয়টা হলো এই যে স্যার আপনি রিটেনের যে মার্কটা বললেন যে 50% মার্ক পাওয়া লাগবে স্যার, সেটা কি কাট মার্কটা কাউন্ট করবে নাকি স্যার 50% পেলেই স্যার সে ভাইবা দিতে পারবে? 50% কি রিটেনের কথা বলছেন? জি স্যার। হ্যাঁ, রিটেনের মার্ক তো আপনার এক হলো যে আপনার 50% হলো পাস, এরপরে একটা কাট মার্কও থাকবে। এখন পাস তো সবাই যদি করে যায় তাহলে সেটা তো আর হবে না, বুঝলেন না? মনে করেন অনেকে পাস, আপনাকে পাস তো আগে করতে হবে, এরপরে মনে করেন 70-এ কাট মার্ক, তো এখন কি করবেন আপনি? স্যার দেখা যাচ্ছে আমাদের তো 5টা সাবজেক্টের পরীক্ষা হয় এসআইতে, দেখা যাচ্ছে আমি ইংলিশে 10 মার্ক পেলাম, অন্য সাবজেক্টগুলোতে আমি 45 নম্বর পেলাম, তাহলে কি আমার রাখবে? না, ওই যে সেক্ষেত্রে এসআইতে যেটা হয়, এসআই সার্জেন্টে যেটা হয়, মনে করেন বাংলা ইংরেজি মিলিয়ে হলো 100 নম্বর, এই 100-র ভিতর আপনি 50 পেলে আপনি পাস আর কি, বুঝলেন? তো সেক্ষেত্রে আপনি বাংলায় মনে করেন 40 পেলেন আর ইংলিশে পেলেন 10, তার মানে কি আপনি 50, এই 50-এ আপনি পাস করছেন। কিন্তু এখন কাট মার্কের একটা বিষয় আছে, মনে করেন এখন কাট মার্ক হলো, এখন অন্য সব বন্ধুরা আপনার অনেক বেশি পেয়ে গেল, তখন আপনি পাস করেও মনে করেন হয়তো না টিকতে পারেন, বুঝতে পারছি? কিন্তু আপনার ওই যে হতাশ যে আমি আরে কপাল এত খারাপ পরীক্ষা দিছি, তাহলে আমি কি টিকবো না, ওইটা নাই, মানে আপনি এই দুটো মিলিয়ে পাস করলেও হবে। ওকে, আমার মনে হয় যে কত ভাই স্যার কম্পিউটার সার্টিফিকেট স্যার মাস্ট লাগবে স্যার, হ্যাঁ এটা মাস্ট লাগবে ভাই, এটা আপনারা এটা করে ফেলেন, এখন এগুলো করাই ভালো, এখানে ফাঁকি ঝুঁকি দেওয়ার দরকার নাই, তো করে ফেলেন। হ্যাঁ আচ্ছা, সবাই ভালো থাকেন আর ওই গ্রুপে থাকেন, বাকি গ্রুপগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব। ওকে, ভালো থাকেন।